গল্প শুনতে কে না ভালোবাসে, আর যদি গল্পটা হয় বেড়ানো নিয়ে। সেই উদ্দেশ্যেই আমি এবার একটা নতুন পর্ব নিয়ে এসেছি আপনাদের কাছে। সে অনেক দিন আগের কথা। তখন আমার সুযোগ হয়েছিল ইউরোপের বেশ কিছু শহর এবং দেশ ঘুরে দেখার। আর সেই সব স্মৃতি নিয়েই এই সিরিজটা আমরা করছি। খুব স্পেশাল আমার জন্য। হয়তো একটু পুরনো ভিডিও বলে টেকনিক্যাল নানা রকমের প্রবলেম থাকতে পারে, বাট ওগুলোকে যদি উপেক্ষা করে আপনারা ব্যাকগ্রাউন্ডের স্টোরিটা দেখেন, তাহলে বুঝতে পারবেন আমার যে উপস্থাপনার প্রয়াসটা আমি কয়েকদিন ধরে করে চলেছি, সেই ট্রাভেল ব্লগগুলো ইটস মোর দ্যান আ ট্রাভেল ব্লগ, ইটস কাইন্ড আ স্টোরি। আর সেই স্টোরি টেলিংটা থ্রু আউট আপনারা এনজয় করতে দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেলে। প্রথম পর্বে ব্রাসেলস দেখে নিন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওপরের বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে যখনই নতুন ভিডিও আসে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়। কিপ এনজয়। কর্মসূত্রে তখন থাকি ডেনমার্কের এক ছোট্ট গ্রামে, যাকে বলে কান্ট্রি সাইড। আর সেখানেরই মাঠ ঘাট পেরিয়ে কানেক্টিং ফ্লাইটে প্রথমে ওসলো, তারপর পৌঁছালাম আমাদের ডেস্টিনেশন ব্রাসেলস, বেলজিয়াম। পরিপাটি করে সাজানো এয়ারপোর্ট, রয়েছে সব রকমের আধুনিক বন্দোবস্ত। যাত্রীদের সুবিধার্থে অন্যান্য ভাষার মতো হিন্দিতেও ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। এয়ারপোর্টের বাইরের পার্কিং লট থেকে ট্যাক্সি নিয়ে শহরের যে কোনো জায়গায় পৌঁছানো যায় অনায়াসে। আমরা যেমন পৌঁছেছিলাম প্রায় সেন্টার ব্রাসেলসে, সেক্ষেত্রে আমাদের ভাড়া পড়েছিল প্রায় 45 ইউরো মতো। ব্রাসেলসে কিন্তু ইউরো চলে, মানে কারেন্সি এখানকার ইউরো। এবং আরও একটা কথা, এই ইউরোর কিন্তু জন্ম এই ব্রাসেলসে। এরপর রাতের ব্রাসেলসের রাস্তায় নেমে পড়লাম। রং আর আলোর খেলা দেখতে দেখতে এসে পৌঁছালাম আমাদের হোটেল। হোটেল ভ্যান বেলে। বর্তমান ট্যারিফ সংক্রান্ত তথ্য যে কোনো হোটেল বুকিং সাইটে পেয়ে যাবেন। হোটেল থেকে ব্রাসেলস সেন্ট্রাল প্রায় 1.5 কিলোমিটার, হেঁটেই পৌঁছানো যায়। ইউরোপে কিন্তু 1.5 কিলোমিটার হাঁটাটা খুব একটা বড় ব্যাপার নয়। এক একদিন আপনাকে প্রায় 10-12 কিলোমিটারও হাঁটতে হতে পারে। এরপর পথ নির্দেশিকা দেখে, না এগুলো নয়, মানে যথারীতি আমাদের গুগল ম্যাপ ফলো করেই এসে পৌঁছালাম গ্র্যান্ড প্যালেস চত্বরে। এক কথায় চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো। বৃষ্টিতে ক্যামেরা বের করাই দায়, তাই মোবাইলেই কিছু ছবি তুলে রাখলাম। কাল আলো থাকতে থাকতে আবার আসবো এই জায়গায়, তখন ঘুরিয়ে দেখাবো আপনাদের। ডিনারে অনায়াসে ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকে বিরিয়ানি, বাংলা মাছ ভাত কিংবা তান্দুর আইটেম খেয়ে নেওয়া যায়। আর ডিনার শেষে শান্ত নিরিবিলি বৃষ্টি ভেজা রাস্তা ধরে হোটেলে ফেরা। দেখা হবে কাল। আজকে আমরা মেট্রো ধরে যাব হেইজেল। মেট্রো স্টেশন হোটেল থেকে হেঁটে প্রায় মিনিট 7। হেইজেলের উদ্দেশ্যে যাওয়ার একটাই কারণ, অ্যাটোমিয়াম দেখা। হেইজেলে নেমে মনটা কিন্তু আবার বিষণ্ণ হয়ে গেল। বাইরে সেই এক টানা ঝিরিঝিরি বৃষ্টি, তারই মাঝে দূরে উঁকি মারছে অ্যাটোমিয়াম। তবে ইউরোপের একটা ব্যাপার হলো, সব রকম ওয়েদারেই এখানে একটা রোম্যান্টিসিজম মেশানো থাকে।
বৃষ্টিতে কিভাবে ভালো করে ভিডিও করব এই ভাবতে ভাবতেই কপালে চিন্তার ভাঁজ পড়ল। কিন্তু কিছুক্ষণ পরেই বরুণদেবের কৃপায় মেঘ সরতে দেখা গেল। আর তারপরই বৃষ্টি শেষে নরম মেঘের পরশ পেয়ে চকচক করে উঠল অ্যাটোমিয়াম, দ্য ইন্টারন্যাশনাল সিম্বল অফ বেলজিয়াম অ্যান্ড ব্রাসেলস। সিনিয়র সিটিজেন অ্যাটোমিয়ামের জন্ম কিন্তু 1958 সাল নাগাদ, তবে এটিকে রেনোভেট করা হয় 2004-05 সাল। এছাড়াও অ্যাটোমিয়ামের পাশেই আছে মিউজিয়াম আর আর্ট সেন্টার। মোটের উপর অ্যাটোমিয়াম হলো ব্রাসেলসের এক উল্লেখযোগ্য আকর্ষণ। অ্যাটোমিয়ামের ওপর থেকে ব্রাসেলসের 360 ডিগ্রি ভিউ, বাকি সব তথ্য এবং এর বুকিং সংক্রান্ত তথ্য জানার জন্য আপনারা নিচের লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল সাইটটি ভিজিট করে নিতে পারেন। সস্তায় সকালের ব্রেকফাস্ট ছাড়তে হলে 1-2 ইউরোর মধ্যে কোয়াসো আর কফি সহযোগে সেরে নিতে পারেন হালকা আর পকেট ফ্রেন্ডলি ব্রেকফাস্ট। আর যদি হোটেলে ব্রেকফাস্ট বাফে ইনক্লুড থাকে তাহলে তো কথাই নেই। ব্রেকফাস্ট সেরে যথারীতি মেট্রো স্টেশন, আর এখন যাচ্ছি ডে ব্রোক্যারে, বা যেমন আপনাদের উচ্চারণ করতে ইচ্ছে করে। আজকের দিনটা তুলনামূলক রৌদ্র করজ্জ্বল ও ঝকঝকে। আমরা আজকে যাব দ্য রয়্যাল গ্যালারি অফ সেন্ট হুবার্ট। সরু গলিগালা পেরিয়ে হাজির হলাম গথিক এই শপিং মলে। ঢুকেই প্রথমে চোখে পড়ল একটা বইয়ের দোকান। টিনটিনের প্রচুর বই রয়েছে, তবে সবই অন্য ভাষায়। বেলজিয়ামের অফিসিয়াল 3টে ভাষা রয়েছে, ফ্লেমিশ, ডাচ, ফ্রেঞ্চ আর জার্মান। অদ্ভুত নিস্তব্ধতা এই বইয়ের দোকানে, পাঠক পাঠিকাদের যাতে অসুবিধা না হয় সেই কথা মাথায় রেখে। টিনটিনের পাশাপাশি এ দেশ কিন্তু অ্যাস্টেরিক্সেরও জন্মভূমি। ফাইনালি আমরা ঢুকে পড়লাম মেন গ্যালারিতে। অসাধারণ কারুকার্য ও শিল্পশৈলী চোখে পড়ে এই গ্যালারিতে। এর প্রতিষ্ঠা মোটামুটি 1846-47 মাঝামাঝি। বেলজিয়াম বিখ্যাত এখানকার বেলজিয়ান চকলেটের জন্য। আমরা ঢুকলাম নয়হাউসের চকলেট পার্লারে। প্রতিষ্ঠাতা ভদ্রলোকের আবক্ষ মূর্তিটিও কিন্তু চকলেট দিয়েই তৈরি। নানান ধরনের চকলেট আর ম্যাকারন্সের সম্ভার এই দোকানে। অবশ্যই চকলেট লাভারদের জন্য এটি একটি স্বর্গ। তবে শুধু নয়হাউসই নয়, এখানে রয়েছে আরও বেশ কিছু নামকরা চকলেট পার্লার। যাই হোক, চকলেট পর্ব শেষ করে একটু ওয়াফেল চেখে দেখার পালা। বেলজিয়ান ওয়াফেল কিন্তু বিশ্ববিখ্যাত, তাই না খেয়ে যাবেন না। ইউরোপের যে ব্যাপারটা আমাকে সব সময় খুব কাছে টানে, খুব আকর্ষণীয় লাগে আমার কাছে, বা খুব ভালো লাগার, তা হলো এখানকার স্ট্রিট মিউজিক।
ঠান্ডা ঠান্ডা ওয়েদার, হালকা হালকা হাওয়া, ফুল রোম্যান্টিক মুড। এরই মাঝে ঢুকে পড়তে পারেন পাশের কোনো ক্যাফেতে। বেলজিয়ান বিখ্যাত এর বিয়ারের ভ্যারাইটির জন্য। বিয়ার লাভাররা চেখে দেখতে পারেন বিভিন্ন ধরনের বেলজিয়ান বিয়ার আর বিখ্যাত বেলজিয়ান ফ্রাইজ। আর অবশ্যই সুযোগ পেলে চেখে দেখবেন মাসলস, আমার খুব পছন্দের সি ফুড, বেলজিয়ানের আরও এক বিশেষ আকর্ষণ। ব্রাসেলসেই রয়েছে ইউরোপিয়ান ইউনিয়নের হেডকোয়ার্টার, তো পলিটিক্যালিও এই শহর খুবই গুরুত্বপূর্ণ। কথা মতো দ্বিতীয় দিন সন্ধ্যায় ফিরলাম গ্র্যান্ড প্যালেস চত্বর। ঘুরে দেখার মতো জায়গা বটে। অসাধারণ শিল্পকলা আর ঐতিহ্যবাহী এই জায়গা ইতিহাসের যেন পুনরাবৃত্তি ঘটায়। দেখতে দেখতে মোহিত হয়ে গেছিলাম। এখানকার স্থাপত্য, ভাস্কর্য, কত বছর আগে তৈরি এই সব বিল্ডিংগুলো এখনও কিন্তু ওরা সমানভাবে ধরে রেখেছে। যদিও কিছু কিছু অংশে কাজ চলছে, তবে সেটাও খুব পজিটিভ। আর এটাই তো দরকার, একটা এত বড় ঐতিহ্যকে ধরে রাখার জন্য টাইমলি মেনটেনেন্সটাই সব থেকে বড়। গ্র্যান্ড প্যালেস কিন্তু লিস্টেড ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ লিস্টে। গ্র্যান্ড প্যালেসকে ঘিরে রেখেছে দ্য গিল্ড হাউসেস আর দ্য সিটি হল অ্যান্ড মেজন ডু রোই। 11th সেঞ্চুরির মাঝামাঝি এর প্রতিষ্ঠা শুরু হলেও মোটামুটি শেষ হয় 17th সেঞ্চুরিতে। ট্র্যাজেডিটা দেখুন, এর মধ্যে 1695 মতো সময় ফ্রেঞ্চ ট্রুপের বোমা নিক্ষেপণের ফলে এই বিল্ডিংয়ের অর্ধেকেরও বেশি অংশ ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু ইউরোপে লক্ষণীয় যে এরা কোনো কিছুই ছেড়ে দেওয়ার নয়। এদের পুরনো ইতিহাসকে এরা যেমন ধরে রাখে, তেমনি নতুনকেও প্রাধান্য দেয়। আর তাই বারবার নানা রকমের ধ্বংসাত্মক কর্মলীলা সত্ত্বেও গ্র্যান্ড প্যালেসকে ধরে রেখেছে ব্রাসেলস, কিংবা ব্রাসেলসকে ধরে রেখেছে গ্র্যান্ড প্যালেস। গ্র্যান্ড প্যালেস চত্বরের পাশেই একটি শায়িত মূর্তি রয়েছে। এই মূর্তিটি সবাই ছুঁয়ে তাদের মনস্কামনা জানাচ্ছিল। আমিও জানিয়েছিলাম আমার মনস্কামনা। সত্যি মিথ্যে সে তো পরের ব্যাপার, বিশ্বাসটাই সব। বেলজিয়াম মানেই বেলজিয়ান চকলেট, তাই চকলেট মিউজিয়াম দেখাটাও খুবই জরুরি। আর এখানের দোকান মানেই টিনটিন। যা কিছুই দেখবেন তার সঙ্গে টিনটিনের একটা যোগাযোগ রয়েছে। আর শুধু টিনটিন কেন, যে কোনো কার্টুন ক্যারেক্টার। আর মাঝে মাঝে স্পিরিচুয়াল নটরাজও চোখে পড়তে পারে। এই সেন্ট্রাল স্কোয়ার থেকে অল্প একটু দূরেই হাঁটা পথ ব্রাসেলসের আরেকটা আকর্ষণীয় স্থান, ম্যানিকেন পিস। কিছুই নয়, একটি শিশু করছে হিসু সারা বছর ধরে। ইয়ার্কি মারছি, তবে হ্যাঁ সত্যি একটা ছোট্ট শিশু মূর্তি, যে কিনা ভালো বাংলায় বলে প্রস্রাব করছে। আর বছরের বিভিন্ন সময় ঋতু অনুযায়ী এর ড্রেস বা পোশাক পরিবর্তন হয়, এটাই সব থেকে মজাদার ব্যাপার। আর একে কেন্দ্র করে এই আশপাশের দোকানগুলিতে নানা রকমের মজাদার খেলনা পাওয়া যায়। কয়েকটা আপনারাও সংগ্রহ করতে পারেন। এত ঘোরাঘুরি করার পর খিদে পেলে বিকেলের দিকে ড্যান্ডয়ের লম্বা লাইনে দাঁড়িয়ে কিছু ওয়াফলস বা অন্য কোনো স্ন্যাক্স চেখে দেখতে পারেন।
মোটের উপর এই ছিল আমাদের ব্রাসেলস সফর। ইচ্ছে আছে আবারও ব্রাসেলস যাব, আরও অনেক কিছু আনএক্সপ্লোরড জিনিস খুঁজে বের করব। বেলজিয়াম কিংবা ব্রাসেলস আমার তো খুবই পছন্দ হয়েছে। আপনাদেরও যদি পছন্দ হয়ে থাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর ভিডিওটা সবার সাথে শেয়ার করবেন। যদি কেউ বাইরে যায়, ইনফ্যাক্ট ব্রাসেলস কিংবা বেলজিয়ামে যায়, তাদের যদি কোনো রকমের কোনো তথ্যর দরকার হয় এই ভিডিওটি দেখতে পারেন কিংবা কমেন্ট করে জানাতে পারেন। আমি অবশ্যই যতটা জানি উত্তর দেওয়ার চেষ্টা করব।